আজকে আমরা এপিসি 4 আন্ডারস্ট্যান্ডিং দ্য সেলফ এর সেকেন্ড ইউনিট সেলফ স্টিম সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ বাংলায় আত্মমর্যাদা। এতে আমাদের 5টা সাব ইউনিট আছে। মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ সেলফ স্টিম, importance of self-esteem, types of self-esteem, strategies for positive behavior, are keys to increasing self-esteem. তাহলে এই 5টা সাব ইউনিটকে আমরা দুদিনে দুটো ভিডিওতে আলোচনা করব। আজকে হচ্ছে পার্ট 1। এই পার্ট 1-এ আমরা দুটো সাব ইউনিট আলোচনা করব। প্রথম হচ্ছে মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ সেলফ স্টিম, অর্থাৎ আত্মমর্যাদার অর্থ এবং ধারণা। আর দ্বিতীয় সাব ইউনিট হচ্ছে ইম্পর্টেন্স অফ সেলফ স্টিম, গুরুত্ব আত্মমর্যাদার। আমরা প্রথম অংশে আসি। প্রথম অংশটা হচ্ছে আত্মমর্যাদার মিনিং অ্যান্ড কনসেপ্ট। সেলফ স্টিম হচ্ছে, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে মানুষের আত্মমর্যাদা সবসময় একটা দৃঢ়তর ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে আত্মমর্যাদা কথার অর্থ কি? আত্মমর্যাদা কথার অর্থ হলো, আমরা আত্মবোধ থেকে এর সূত্র ধরে আত্মমর্যাদা কথাটা আলোচনা করব। আত্মমর্যাদা কথার অর্থ হলো ব্যক্তির নিজস্ব যোগ্যতা সম্পর্কে ব্যক্তিগত এবং প্রাক্ষোভিক মূল্যায়ন, অর্থাৎ নিজের যোগ্যতা সম্পর্কে ব্যক্তির নিজের মনোভাব। আমি যদি আমার যোগ্যতার উপরে আস্থাশীল হই, তাহলে আমি কি হবে? আত্মমর্যাদায় দৃঢ় হব। আর যদি আমার নিজের উপরই আমার আস্থা না থাকে, তাহলে আমার আত্মমর্যাদা কিন্তু নড়বড়ে হবে। অর্থাৎ এই কারণে দুটো জায়গায় আমরা দেখেছি, গবেষকরা বলছেন ব্যক্তির নিজস্ব দুটো বিশেষ ক্ষেত্র এই আত্মমর্যাদার দ্বারা চিহ্নিত হয়। দুটো। নাম্বার 1, একটা হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্র, আর একটা হচ্ছে সামগ্রিক ভিত্তির ক্ষেত্র। নির্দিষ্ট ক্ষেত্রের উদাহরণ কি বলা যায়? আমি সুলেখক বা কর্মক্ষেত্রে আমি সুখী, এটা একেবারে নির্দিষ্ট স্পেসিফিক ক্ষেত্র। আমি যে জায়গাটায় কাজ করি সেখানটা খুব ভালো, আইদার আমি খুব ভালো লিখতে পারি, আমার নিজের দক্ষতার উপর আমি আস্থাশীল, আমি দক্ষ। এই যে নিজের উপর একটা দৃঢ় মানসিকতা, এটাকে বলা যায় নির্দিষ্ট ক্ষেত্র। আর একটা হচ্ছে সামগ্রিক ভিত্তিতে আমি নিজেকে সুখী মনে করি অন্যদের তুলনায়। তাহলে আমার সুখটা কিন্তু ইন্ডিভিজুয়াল, কিন্তু সেই সুখটা আমি গ্রহণ করি আমার পারিপার্শ্বিক চতুর্দিকে যারা আছেন তাদের প্রেক্ষিতে। এবার আমরা আসছি আত্মমর্যাদার ইতিহাস, হিস্ট্রি অফ সেলফ স্টিম। আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম যে আত্মমর্যাদা হচ্ছে এক ধরনের সমাজ মনস্তাত্ত্বিক সংগঠক, অর্থাৎ সোশিও সাইকোলজিক্যাল কনস্ট্রাক্ট, সমাজ মনস্তাত্ত্বিক সংগঠক। এই প্রসঙ্গে মনস্তাত্ত্বিক উইলিয়াম জোন্স 1890 খ্রিস্টাব্দে বলেছিলেন যে আত্মমর্যাদা হলো মূলত বহুমাত্রিক দুটো প্রচেষ্টা। একটা হচ্ছে জানার প্রক্রিয়া, আই সেলফ, আর একটা হচ্ছে জানার ফল, মি সেলফ। জানার প্রক্রিয়া এবং জানার ফল আত্মমর্যাদা। জানার প্রক্রিয়াটা কি? জানার প্রক্রিয়াটা হচ্ছে
যে পর্যবেক্ষণ, পরীক্ষণ ইত্যাদির দ্বারা যে জিনিসটাকে আমরা অর্জন করি জ্ঞান, এই যে পদ্ধতিগত। আর মি সেলফ বা জানার ফলটা কি? এই মি সেলফ হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে বস্তু সত্তা, 2 নম্বর হচ্ছে সামাজিক সত্তা, আর 3 নম্বর হচ্ছে আধ্যাত্মিক সত্তা। তাহলে আই সেলফ মানে জানার প্রক্রিয়া, আর বি সেলফ মানে জানার ফল। অর্থাৎ কিছু পদ্ধতিগতভাবে আমরা জানি, জেনে নিজেদের দৃঢ়তাকে তৈরি করি, নিজেদের কনসেপ্টটাকে বৃদ্ধি করি এবং আত্মমর্যাদাটাকে আমরা দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করি। আর সেইটার ফল কি? সেটার ফল হচ্ছে আমার সামাজিক সত্তা, বস্তুগত সত্তা এবং আধ্যাত্মিক সত্তা। তাহলে আমি যে পদ্ধতিতে এটা জানছি সেইটা এই 3টে ক্ষেত্রকে সমৃদ্ধ করে এবং সেই সমৃদ্ধির উপরে আমি দাঁড়িয়ে থাকি। এটা কি বলা হচ্ছে? সেলফ স্টিম। এটা কে বলেছিলেন? মনস্তাত্ত্বিক উইলিয়াম জোন্স 1890 খ্রিস্টাব্দে। মরিস রোজেনবার্গ, ইনি একজন বিশিষ্ট সমাজতাত্ত্বিক। মরিস রোজেনবার্গ ইনি 1960 খ্রিস্টাব্দে বলেছিলেন যে আত্মমর্যাদা হচ্ছে আত্মমূল্য সম্পর্কে একটা অনুভূতি, ফিলিং অফ সেলফ ওয়ার্থ, অর্থাৎ আত্মমূল্য সম্পর্কে একটা ফিলিংস, অনুভূতি, এটাকে বলা হচ্ছে আত্মমর্যাদা। এরপর আমরা দেখছি যে বিংশ শতাব্দীর মধ্যভাগে মানবতাবাদী যারা মনস্তাত্ত্বিক তারা কি বলছেন? মানবতাবাদী মনস্তাত্ত্বিকরা আত্মমর্যাদা বলছেন যে যার মধ্য দিয়ে আত্মসম্পূর্ণকরণ হয় সেটাই আত্মমর্যাদা। কিসের মধ্য দিয়ে হয়? 1 নম্বর হচ্ছে নৈতিকতা, সৃজনশীলতা, সমস্যার সমাধান করা, কুসংস্কার মুক্ত মন এবং সত্যকে স্বীকার করা অকপটে। এর মধ্য দিয়ে আত্মমর্যাদার আত্মসম্পূর্ণকরণ হয়। অর্থাৎ দেখবেন যদি কারোর মধ্যে নৈতিকতা থাকে, সৃজনশীলতা থাকে, সমস্যা সমাধান করার প্রচেষ্টা থাকে, কুসংস্কারকে এড়িয়ে উন্নত মন করার চেষ্টা থাকে এবং সত্যকে সামনে দাঁড়িয়ে ফেস করতে পারে, স্বীকার করে, সেই ব্যক্তির মধ্যে কিন্তু আত্মমর্যাদা অনেক দৃঢ়। এটা কে বলছেন? এটা বিংশ শতাব্দীর মধ্যভাগে মানবতাবাদী মনস্তাত্ত্বিকরা, হিউম্যানিস্টিক সাইকোলজিস্ট, তারা বলছেন। এবার এদের মধ্যে অন্যতম হচ্ছেন আব্রাহাম ম্যাসলোর যে মূল্যায়ন, আত্মমূল্যায়নের দৃষ্টিভঙ্গি, এতে তিনি বলছেন যে সেলফ ইভ্যালুয়েশন অ্যাপ্রোচ এটাকে বলা হচ্ছে। তিনি বলছেন যে আত্মমর্যাদা হলো মূল্যায়নের 4টি মাত্রার অন্যতম একটি মাত্রা। 4টি মাত্রা, যদিও তার যে সেলফ ইভ্যালুয়েশনের যে পিরামিডটা, সেই পিরামিডে আমরা দেখেছি 5টা মাত্রা আছে। এখানে তিনি বলছেন যে আত্মমূল্যায়নের 4টি মাত্রা আছে। 4টি মাত্রা কি? লোকাস অফ কন্ট্রোল, 2 নম্বর হচ্ছে নিউরোটিসিজম, 3 নম্বর সেলফ এফিসিয়েন্সি। এই 3টি মাত্রা হচ্ছে আত্মমর্যাদার অন্যতম মূল উপাদান। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে লোকাস অফ কন্ট্রোল, নিউরোটিসিজম এবং সেলফ এফিকেসি। আর তার মতে আত্মমর্যাদা হলো আত্মমূল্যায়নের একটি মাত্রা, কারণ এটি ব্যক্তির নিজের সম্পর্কে একটা সামগ্রিক ধারণা। এই যে আব্রাহাম ম্যাসলো আত্মমর্যাদাকে তার পিরামিডে 4র্থ স্তরের স্থান দিয়েছেন।
এখানে আব্রাহাম ম্যাসলোর যে পিরামিডটা আমি আপনাদের দেখাচ্ছি, এই পিরামিডটা একটু দেখে নিন। আব্রাহাম ম্যাসলোর যে পিরামিড, সেই পিরামিডে 5টা স্টেপ আছে। 1 নম্বরে যে সাইকোলজিক্যাল নিডস, 2 নম্বর সেফটি নিডস, 3 নম্বর লাভ নিডস অ্যান্ড বিলঙ্গিংনেস নিডস, 4 নম্বর এস্টিম নিডস, আর 5 নম্বর হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তাহলে দেখুন আপনারা, এখানে 4র্থ স্তরে আত্মমর্যাদাকে স্থান দেওয়া আছে, এস্টিম নিডস। এখানে 1 আর 2 সাইকোলজি আর সেফটি, এই দুটোকে মিলিয়ে আব্রাহাম ম্যাসলো বলেছেন এগুলো হচ্ছে বেসিক নিডস, যে কোনো মানুষের বেসিক নিডস। কি কি? সাইকোলজি অ্যান্ড সেফটি। আর 3, 4 এস্টিম নিডস এর বিলঙ্গিংনেস বা লাভ নিডস, এইটাকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল নিডস। আর একেবারে 5ম স্তরে সেলফ অ্যাকচুয়ালাইজেশন যেটা, সেটাকে বলা হচ্ছে সেলফ ফুলফিলমেন্ট নিডস। তাহলে আব্রাহাম ম্যাসলোর এই যে নিডসের তালিকা বা পিরামিড, এই পিরামিডে আমরা দেখছি আত্মমর্যাদা 4র্থ স্তরে বিরাজ করছে। কেমন? এবং এই আত্মমর্যাদা উচ্চ আত্মমর্যাদা এবং নিম্ন আত্মমর্যাদা দুটোই হতে পারে। উচ্চ আত্মমর্যাদা হলে কি হবে? আমরা দেখেছি যে কোনো মানুষ যদি আত্মমর্যাদায় খুব দৃঢ় হয়, অর্থাৎ খুব বেশি পরিমাণে তার আত্মমর্যাদা এবং নিজের উপর দৃঢ়তা বেশি থাকে, তাহলে যে কোনো বাধাকে তিনি অবলীলায় অতিক্রম করতে পারেন। তার ফিজিক্যাল বাধা কোনো প্রবলেম বা সমস্যাকে তৈরি করতে পারে না। আর যে মানুষের আত্মমর্যাদা নিম্ন মাত্রার, অর্থাৎ যে মানুষের আত্মমর্যাদাহীনতা অর্থাৎ দুর্বল জায়গায় আছে, সেই মানুষ কি করেন? তিনি নানান এফোর্ট পেলেও, সামান্য কাজ করতে গেলেও ভয়ে পিছিয়ে আসতে থাকে। আপনারা লক্ষ্য করে দেখবেন, শিশু অবস্থায় একটা বাচ্চার হাতে যদি আপনি ফোন দিয়ে দেন, তাহলে সে কিন্তু আপনার চেয়ে অনেক বেশি জানে। কেন বলুন তো? কারণ তাদের কাছে এই ফোনটা খারাপ হয়ে গেলেই কি আর ভেঙে গেলেই কি, অর্থাৎ সে যা কিছু করে বোল্ডলি করতে পারে, তার দৃঢ়তা আত্মমর্যাদার অনেক বেশি। কিন্তু আমরা যারা একটু সিনিয়র মানুষ, তাদের ক্ষেত্রে কি হয়? ফোনটা ভেঙে গেলে আমাদের কি হবে? এরপরে কিনতে পারবো কিনা, কোথা থেকে টাকা আসবে, বা সেই টাকাটার জোগান কিভাবে আমি এখানে নিয়ে আসবো, বা এত টাকার ফোন কিনে ফেলবো, এই ধরনের নানান ভয় ভীতি আমাদেরকে তাড়া করে। তাহলে একটা শিশুর মধ্যে এই ক্ষেত্রে যত বেশি দৃঢ়তা বা সাফল্য আশা করা যায়, বয়স্ক মানুষের ক্ষেত্রে সেটা অনেক কম। তাহলে উচ্চ আত্মমর্যাদা এবং নিম্ন আত্মমর্যাদা মানুষকে কিন্তু সাফল্য এবং ব্যর্থতা দুটোই দিতে পারে। তাহলে এবারে আমরা দেখছি, আজকে আত্মমর্যাদার প্রথম যে অংশটা এলাম আমরা, সেখানে আমরা দেখলাম আত্মমর্যাদার অর্থ এবং ধারণা, মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ সেলফ এস্টিম। 2 নম্বর দেখলাম আত্মমর্যাদার ইতিহাস। আর 3 নম্বর দেখলাম যে আত্মমর্যাদার বৈশিষ্ট্য, উচ্চ এবং নিম্ন। আত্মমর্যাদার যে কাকে বলে এই সম্পর্কে আমরা দেখেছি যে সামগ্রিকভাবে ব্যক্তির নিজ যোগ্যতা সম্পর্কে ব্যক্তিগত প্রাক্ষবিক মূল্যায়নকে আত্মমর্যাদা বলে। আত্মমর্যাদা হলো আসলে একটা মনস্তাত্ত্বিক এবং সামাজিক সংগঠক। আর আত্মমর্যাদা সম্পর্কে আমরা এক্সপ্লেন করি যে উইলিয়াম জোন্স, মরিস রোজেনবার্গ এবং আব্রাহাম ম্যাসলোর তত্ত্ব। আর আত্মমর্যাদায় আব্রাহাম ম্যাসলো তাকে কোথায় স্থান দিয়েছেন সেটা আলোচনা করেছি তার পিরামিডের সম্পর্কে। আর আত্মমর্যাদা, উচ্চ আত্মমর্যাদা এবং নিম্ন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তির কথা আমরা এখানে বলেছি। এরপর আমরা আসছি আত্মমর্যাদার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সেলফ এস্টিম। ইম্পর্টেন্স হচ্ছে আত্মমর্যাদা যে কোনো মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আত্মমর্যাদা না থাকলে মানুষ সাফল্য পেতে পারে না। লক্ষ্য করে দেখবেন, অনেক ভালো লেখাপড়া জানা ছেলে ভালো জায়গায় পৌঁছতে পারে না, অথচ তার চেয়ে অনেক কম মেরিটের ছেলে অনেক ভালো জায়গায় পৌঁছে যায়। এটা তার নিজের আত্মমর্যাদাকে দৃঢ় করে তোলে এবং সে সাফল্যের চূড়ায় পরপর এগিয়ে যায়। আত্মমর্যাদার গুরুত্ব সম্পর্কে কার্ল রজার্সের মতবাদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্ল রজার্স কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমাদের বহু সমস্যার উৎস হলো আমরা নিজেদেরকে অযোগ্য বলে মনে করি, আর সেই সঙ্গে এও মনে করি যে এই অযোগ্যতার কারণেই আমরা অন্যদের ভালোবাসা থেকে বঞ্চিত হই এবং অপছন্দের জায়গায় চলে যাই। অদ্ভুত বিশ্লেষণ।
বহু সমস্যার উৎস হলো আমরা নিজেরা। আমরা নিজেদেরকে অযোগ্য মনে করি এবং সেই অযোগ্যতার কারণে আমরা অন্যের ভালোবাসা থেকে বঞ্চিত হই এবং অপছন্দের জায়গায় পৌঁছে যাই। অদ্ভুত বিশ্লেষণ। নিজের উপর যখন কনফিডেন্স না থাকে তখন আমরা কিন্তু ভালোবাসা, ভালো জায়গাটাকে আদায় করতে পারি না, কখনোই না। সেই কারণে আমরা দেখেছি আত্মমর্যাদার গুরুত্বের কতগুলো কারণ আছে। সেই কারণগুলো কি? কারণগুলো হচ্ছে 1 নম্বর মানসিক সুস্থতা, 2 নম্বর সৃজনশীলতা, 3 নম্বর আচরণগত বিশৃঙ্খলার প্রতিরোধ, 4 নম্বর কঠিন পরিস্থিতিকে সামনে থেকে দাঁড়িয়ে মোকাবিলা করা, আর 5 নম্বর হচ্ছে প্রতিটি ক্ষেত্রে সাফল্য। তা দেখুন, আত্মমর্যাদার গুরুত্বের কারণ কি? কেন আত্মমর্যাদাকে আমরা গুরুত্ব দেব? কি কারণে আত্মমর্যাদা এত দরকার? মেন্টাল স্যাটিসফ্যাকশন বা মানসিক একটা সুস্থতার জন্য দরকার। সৃজনশীলতা, অর্থাৎ যদি নিজের মধ্যে হীনমন্যতা থাকে, আমি নতুন জিনিস তৈরি করতে পারবো না, পিছিয়ে পড়বো সবসময়। 3 নম্বর হচ্ছে আচরণগত বিশৃঙ্খলাকে প্রতিরোধ করা। 4 নম্বর কঠিন পরিস্থিতিকে সামনে থেকে মোকাবিলা করা। আর 5 নম্বর হচ্ছে যে কোনো ক্ষেত্রে সাফল্য। ছাত্রদের ক্ষেত্রে শ্রেণীকক্ষের সাফল্য। এ হচ্ছে আত্মমর্যাদার গুরুত্ব। এবার আত্মমর্যাদার গুরুত্বকে শক্তিশালী করে কি কি বিষয়গুলো? আত্মমর্যাদা থাকলেই হয় না, কিন্তু আত্মমর্যাদাকে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হয়। কিন্তু এই আত্মমর্যাদার গুরুত্বকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে কোন কোন বিষয় থাকলেই তো হবে না। নাম্বার 1, ক্ষমা প্রদর্শন করা, অর্থাৎ প্রতিহিংসা পরায়ণতা থেকে পিছিয়ে আসা। অন্যজন যদি অন্যায় করে থাকে তাকে বোঝানো, তাকে বুঝিয়ে বলা, ভালো আর মন্দের ফারাক করানো, দিয়ে তাকে ক্ষমা প্রদর্শন করা। 2 নম্বর, অবাঞ্ছিত আচরণের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা। যদি কেউ অন্যায় করে, তার অন্যায় করার কারণটা কি, তার কুফলটা কি, সেটা সম্পর্কে সচেতন করা। 3 নম্বর, জীবনকে সহজভাবে গ্রহণ করা। জীবনকে জটিল আবর্তে না ঢুকিয়ে সহজভাবে গ্রহণ করতে হবে। 4 নম্বর, আভ্যন্তরীণ স্থায়িত্বকে বৃদ্ধি দান করা, অর্থাৎ আপনার মনে যে জিনিসটাকে আপনি গ্রহণ করেছেন তার উপর ভিত্তি করে অনেকক্ষণ এগিয়ে যাওয়ার চেষ্টা করা। সেটা অসফল হতে পারে, কিন্তু ভেঙে পড়ার জায়গা নেই। 5 নম্বর, নিজের ক্ষতির প্রবণতা যাতে হ্রাস হয়, নিজের যাতে ক্ষতি না হয়, অন্তর্ঘাত যাতে না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখা। অর্থাৎ এমন কিছু ঘটনায় আপনি জড়িয়ে পড়বেন না যেটা আপনার ক্ষতির কারণ হতে পারে। অবাঞ্ছিত ক্ষতির কারণকে এড়িয়ে যাওয়া। আর 6 নম্বর হচ্ছে সম্পর্ক গঠনে আকর্ষণীয় হওয়া। অর্থাৎ যে কোনো মানুষ আর একজন মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তৈরি করে, পূর্ণ স্বার্থ সেখানে যেন না থাকে। স্বাভাবিক সম্পর্ককে অ্যাকসেপ্ট করা। কেউ সম্পর্ক করতে লাগলে তার পিছনে তার স্বার্থটাকে খুঁটিয়ে দেখতে না যায়। হতে পারে কেউ স্বার্থ নিয়ে আমার সঙ্গে সম্পর্ক করতে আসছে, কিন্তু প্রাথমিকভাবে তার সম্পর্কটাকে গ্রহণ করতে হবে, সহজভাবে দেখতে হবে, খোলা মনে বিচার করতে হবে, করে সেই সম্পর্কে এগোতে হবে। তারপরে আপনি বাধা পান, নানানভাবে আঘাত পান, সেটা পরের কথা, তখন স্টেপ অনুসারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আত্মমর্যাদার ইম্পর্টেন্স বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা আজকে প্রথমে কি পেলাম? কার্ল রজার্সের মতবাদটা পেলাম। আত্মমর্যাদার গুরুত্বের যে 5টা কারণ, সেই 5টা কারণকে পরপর পেলাম। মানসিক সুস্থতা, সৃজনশীলতা, আচরণগত বিশৃঙ্খলার প্রতিরোধ, কঠিন পরিস্থিতির মোকাবিলা, শ্রেণীকক্ষে সাফল্য বা যে কোনো ক্ষেত্রে সাফল্য পাওয়া। আর আত্মমর্যাদার গুরুত্বকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করে কারা? একটা যে ক্ষমা প্রদর্শন, 2 নম্বর অবাঞ্ছিত আচরণের কুফল সম্পর্কে সচেতন হওয়া, 3 নম্বর জীবনকে সহজভাবে গ্রহণ করা, 4 নম্বর আভ্যন্তরীণ স্থায়িত্বকে দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানো,
5 নম্বর অন্তর্ঘাত বা নিজ ক্ষতির সম্ভাবনা হ্রাস করা। আর 6 নম্বর সম্পর্ককে স্বাভাবিকভাবে গ্রহণ করে আকর্ষণীয় হওয়া। তাহলে আজকে আত্মমর্যাদা বা সেলফ স্টিমের প্রথম পর্বটা এইভাবেই আমরা শেষ করলাম। আগামী দিনে আমরা দ্বিতীয় পর্বের ভিডিওতে আবার